বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের কিছু পাঠ নিব, যেটা কিনা আজকে লেকচার 5। এর আগে লেকচার 4 পর্যন্ত আলোচনায় আমরা জেনেছিলাম তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সম্পর্কে। আজকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা সম্পর্কিত একটি বোর্ড কোশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই কোশ্চেনটা আমরা এখানে সলভ করার চেষ্টা করব। এটি দিনাজপুর বোর্ড 2015 সালের কোশ্চেন। উদ্দীপকে এরকম একটি চিত্র দেওয়া ছিল, যে চিত্রে ত্রিভুজ ABC এর এই বিন্দুতে 250 কুলম্ব চার্জ রাখা ছিল এবং বলা ছিল যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হলে তার প্রত্যেকটি বাহু সমান হবে আমরা জানি, এবং এই প্রত্যেকটা বাহুর মান দেওয়া ছিল 3 মিটার। সমবাহু হওয়ার কারণে আমরা বলতেই পারি প্রত্যেকটি কোণ সমান হবে এবং সেটি হবে 60 ডিগ্রি। এখানে মূলত আমি গ প্রশ্নটা নিয়ে আলোচনা করব, কারণ এখানে বিভবের একটি কোশ্চেন ছিল, যেটি এখন আমরা বিভব সম্পর্কে এখনো জানিনি। কাজে এই ঘ প্রশ্নটা মূলত আমাদের সিলেবাস কভার করছে, যেটা আমরা পড়ে অলরেডি আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে। এই প্রশ্নে বলেছে যে বি বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখার পূর্বে ও পরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কিরূপ পরিবর্তন হবে। তার মানে এখানে দুটো বিষয়। এক হচ্ছে বি বিন্দুতে কোনো চার্জ রাখা যাবে না, যখন চার্জ রাখার পূর্বে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে হবে, 1। 2, বি বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখার পরে দুটোর অর্থাৎ এ এবং বি এর সম্মিলিত তড়িৎ প্রাবল্য সিতে বের করতে হবে। তো আমরা প্রথমটা দেখি যে বি বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখার পূর্বে এবং পরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হিসাব করার ক্ষেত্রে আমরা পূর্বেরটা আগে হিসাব করে নিই। অর্থাৎ বি বিন্দুতে -250 কুলম্ব চার্জ রাখার আগে সি বিন্দুতে শুধুমাত্র এ বিন্দুতে চার্জের জন্য এখানে প্রাবল্যের মানটা কি হবে। প্রাবল্যের মান যে বিন্দুতে বের করতে হয় আমরা জানি সেই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখতে হয়। তা আমরা বিবেচনা করি যে আমরা এখানে একটি একক ধনাত্মক আধান রাখছি। এখানে একটি একক ধনাত্মক আধান রাখা হচ্ছে, এটা বিবেচনা করে নেই। তাহলে সেই ধনাত্মক আধান এই বিন্দুতে রাখা 250 কুলম্ব ধনাত্মক আধানের সাথে পরস্পর বিকর্ষণ করবে এবং এই বিকর্ষণ বলের মান যেদিকে হবে, বিকর্ষণ বলের মান থাকবে এবং বিকর্ষণ বলটা যেদিকে কাজ করবে সেই দিকেই হবে তড়িৎ প্রাবল্যের দিক। তাহলে এই বিকর্ষণ বলটা কাজ করে এদের সংযোগ রেখা বরাবর বাইরের দিকে, অর্থাৎ এই বরাবর থাকছে বিকর্ষণ বলের মান এবং সেদিকে হবে তড়িৎ প্রাবল্যের দিক। আমরা ধরে নিই সেই তড়িৎ প্রাবল্যের নাম দিলাম EA, অর্থাৎ শুধুমাত্র এ চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের মান সি বিন্দুতে। এখনো বি বিন্দুতে কোনো প্রকার চার্জ রাখা হয়নি। এই অবস্থায় আমরা ই এর মান নির্ণয় করব। ই এর রাশিমালা দূরত্ব সাপেক্ষে আমরা লিখতে পারি 1/4πε0। কোনো মাধ্যম সম্পর্কে কিছু না বললে আমরা ধরে নেব সেটি শূন্য মাধ্যমে রাখা আছে। কাজে 1/4πε0, এবং এখানে শুধুমাত্র এ চার্জের জন্য আমরা প্রাবল্য বের করছি, ওই জন্য আমরা এখানে লিখতে পারি QA /r²। আমরা জানি যে 1/4πε এর মান হচ্ছে 9 × 10⁹। শুধু মান বসিয়ে যদি আমরা লিখে যাই তাহলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 250 কুলম্ব, 250 কুলম্ব ডিভাইডেড বাই দূরত্ব 3 মিটার এর স্কয়ার। এর মানটা তাহলে কি দাঁড়ায়? হিসাব করে পাওয়া যাচ্ছে যে এর মান 2.5 × 10⁻11 নিউটন পার কুলম্ব। আমরা জানি তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব।
যদিও পরীক্ষায় তোমরা যখন লিখবা তখন প্রত্যেকটা একক বসিয়ে নিবা, এইভাবে সরাসরি একক লিখবা না, এখানে একক বসিয়ে নিবা। যদি এখানকার একক আমরা লিখতে চাই তাহলে সেটা হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটা হবে কুলম আর এটা মিটার। তো গেল ইএ এর হিসাব। এখন পূর্বের কাজটা হয়ে গেল, পরে তাহলে বি বিন্দুতে যদি -250 কুলম চার্জ রাখি তাহলে সি বিন্দুতে প্রাবল্য আমরা হিসাব করব, তবে সেক্ষেত্রে কিন্তু দুটো চার্জের জন্য আলাদা হিসাব হবে। অর্থাৎ বি বিন্দুতে শুধু বি বিন্দুর জন্য একটা প্রাবল্য থাকবে, আর এর প্রাবল্য বি চার্জের জন্য এবং এ চার্জের জন্য আলাদা আলাদা যে প্রাবল্য হবে সেটা লব্ধি দিয়ে টোটাল হিসাবটা হবে। আমি আলাদা আলাদা করে বলছি। দেখো, বি বিন্দুতে আমরা এখন আধান রাখবো -250 কুলম। এটি রাখার ফলে সি বিন্দুতে প্রাবল্য কত হয় আলাদা করে এই চার্জের জন্য সেটা বের করে নিই। এখন এটা পজিটিভ আধান রাখা হবে আর এটি নেগেটিভ, কাজে পজিটিভ এবং নেগেটিভ আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ বল কার উপর কাজ করবে? এই একক ধনাত্মক আধানের উপরে কাজ করবে। কাজে সেই আকর্ষণ বলের দিক যেদিকে কাজ করবে সেদিকে হবে প্রাবল্যের দিক। তাহলে আমরা দেখাতে পারি যে এইটা হচ্ছে সেই প্রাবল্যের দিক, এই বরাবর। এটার নাম দিতে পারি আমরা ইএ, সরি ইবি, যেহেতু এটা বি বিন্দুর জন্য ইবি। কাজেই শুধুমাত্র বি বিন্দুতে অবস্থানরত চার্জের জন্য আমরা প্রাবল্যের মান পেয়ে গেলাম। এখনো কাজ শেষ হয়নি, কারণ শুধুমাত্র বি এর জন্য বের করলাম। এখন বি রাখার ফলে টোটাল সি বিন্দুতে প্রাবল্য হিসাব করতে গেলে এর জন্য এখানে প্রাবল্য হিসাব করতে হবে, বি এর জন্য প্রাবল্য। অর্থাৎ এই দুটো প্রাবল্য যেটা পেলাম এদের এখন লব্ধি বের করতে হবে। তো এদের লব্ধি যদি আমরা এরকম সামান্তরিকের মতো চিন্তা করি তাহলে লব্ধিটা বের হয়ে যাবে ভেক্টর যোগের নিয়ম অনুসারে। তাহলে এদের লব্ধি ভেক্টর যেটা হবে সেটা হবে কর্ণ বরাবর, এবং এটাই হবে আমাদের লব্ধি ভেক্টর ই। আমাদের উদ্দেশ্য হবে সেই ই বের করা। আগে আমরা ইবি না বের করে নিলে আমরা ই বের করতে পারবো না। এখন বি চার্জ রাখার পর বি বিন্দুতে চার্জ স্থাপনের পর সি বিন্দুর প্রাবল্য বা সি বিন্দুতে প্রাবল্য যদি সেটাকে আমরা ধরে নিই, এটার মানটাকে লিখে রাখি। আমরা এখানে ই এ সমান কত পেয়েছি? 2.5 × 10⁻11 নিউটন পার কুলম। এখন আমরা ইবি এর মান বের করব। এখানে লিখছি তাহলে ইবি সমান 1/4πε0 কিউবি বাই আর স্কয়ার। আর এর মান একই থাকবে কারণ দূরত্ব এখান থেকেও 3 মিটার, এখান থেকেও ছিল 3 মিটার। তাহলে এটা দাঁড়াচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার ইন্টু কিউবি এর মান হচ্ছে, এখানে ইম্পর্টেন্ট জিনিস যে কিউবি এর যখন আমরা প্রাবল্যের মান বের করব, এটা কিন্তু মান বের করছি, উপরে ভেক্টর চিহ্ন নেই। যখন মান বের করব তখন চার্জের চিহ্ন আমরা না নিলেও চলবে, শুধুমাত্র চার্জের মান নিব 250 কুলম। আবার কেউ নিতেও পারে চিহ্ন নিলে, চিহ্নের একটা বৈশিষ্ট্য থাকবে যে যেখানে যদি চিহ্ন নেগেটিভ, রেজাল্ট যদি চিহ্ন নেওয়ার পরে নেগেটিভ আসে তাহলে এটা বোঝাবে আকর্ষণ। যেটা বলের ক্ষেত্রে বলেছিলাম, যদি চিহ্ন আমরা নেই তাহলে বলের ক্ষেত্রে কুলম বলের চিহ্ন, চার্জের চিহ্ন নেওয়ার পরে কুলম বলের চিহ্ন যদি ধনাত্মক আসে তাহলে সেটা হবে বিকর্ষণধর্মী, আর ঋণাত্মক আসলে হবে আকর্ষণধর্মী। তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রেও তাই। কিন্তু ওই বিষয়টা আমরা এখানে বিবেচনায় না নিয়ে সরাসরি শুধু মান দেখাতে পারি, কারণ আমার এখানে মান দরকার। আর যোগফলটা বের করছি আলাদা ভেক্টরের নিয়ম অনুসারে, সেই কারণে আমরা এখানে চিহ্ন না নিলেও চলবে। আমরা এখানে দূরত্ব এখন আর স্কয়ার অর্থাৎ 3 মিটার স্কয়ারের মান এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা কত পাওয়া যায়? এটাও পাওয়া যাচ্ছে 2.5 × 10⁻11 নিউটন পার কুলম, অর্থাৎ সেম ইএ এবং ইবি এর মান সমান হয়ে গেল। তাহলে ভেক্টর চ্যাপ্টারে এরকম প্রবলেম আমরা পড়েছিলাম
যে এমন একটি ভেক্টর বের করো বা এমন একটা জানা ভেক্টর থাকে আর একটা অজানা ভেক্টর থাকে যেখানে দুটোই থাকবে সমান, অর্থাৎ প্রথমেই সমান্তর বলে দিবে না, তো এক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ বের করতে বলে যাতে করে তাদের লব্ধির মান যে কোনো একটির মানের সমান হয়। আমরা ভেক্টর চ্যাপ্টারে এরকম প্রবলেম পড়েছিলাম। বিষয়টা অনেকটা সেরকমই দাঁড়িয়েছে যে এখানে ইএ এবং ইবি এর মান সমান এবং এদের লব্ধিও যদি এদের মানের সমান হয়, এখনো লব্ধি বের করিনি, অর্থাৎ ই এর মান যদি এদের সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, সেটা যে কোশ্চেনটা হবে সেরকম কোশ্চেন আনসার কিন্তু আমরা ভেক্টর অধ্যায়ে এর আগে করে আসছি। তো এখানে কিন্তু কোণটা আমরা বের করতেই পারি। এদের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা এইটা হবে এবং বোঝাই যাচ্ছে এটা পুরোটা 180, 180 থেকে 60 বাদ দিলে আমরা এখানে কত পাবো, 120। এবং তোমাদের যদি মনে থাকে তাহলে চিন্তা করে দেখবা যে ভেক্টরের ওই অধ্যায়ে ওই প্রশ্নের উত্তর ছিল যেখানে ভেক্টরের লব্ধি এবং দুটো ভেক্টরের মান সবই এক হয়, সেক্ষেত্রে অবশ্যই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা পেয়েছিলাম 120 ডিগ্রি। এখানেও কিন্তু বিষয়টা তাই হচ্ছে। যাই হোক, তাহলে আমরা একটা ধারণা করতে পারছি রেজাল্টটা কি হতে যাচ্ছে। তাহলে ইবি পেয়ে গেলাম, ইএ পেয়ে গেলাম, এখন তাহলে লব্ধি ভেক্টর বের করব। লব্ধি ভেক্টর অর্থাৎ লব্ধি প্রাবল্য ই। অতএব লব্ধি প্রাবল্য যদি ই হয় তাহলে ভেক্টর যোগের নিয়ম থেকে আমরা পাই, সমান্তরিক সূত্র থেকে, যে কর্ণ বরাবর যেটা লব্ধি সেটা পেতে হলে আমাদের পাবো √EA স্কোয়ার প্লাস EB স্কোয়ার প্লাস 2EA EB cos 180 মাইনাস 60 ডিগ্রি। 180 থেকে 60 বাদ দিলে থাকে 120। যদি এখন আমরা মানগুলো বসাই তাহলে প্রত্যেকটার মান হবে 2.5 × 10 to the power 11, 2.5 × 10 to the power 11 whole square plus 2.5 × 10 to the power 11 whole square। কেউ চাইলে এগুলোর প্রত্যেকটার মান একটা ধরে নিতে পারো, অর্থাৎ ইএ সমান ইবি সমান ধরে নাও ই প্রাইম নিলাম বা এই মানটা বসালাম, সেক্ষেত্রেও এই একই জিনিসই লিখতে হবে। আমি ইচ্ছা করলে এটাকে স্কোয়ার করে মানে এটার স্কোয়ার এবং এখানে স্কোয়ার করে ইচ্ছা করলে আলাদা করে কমন নিয়ে এটাও করা যেতে পারে। যাই হোক, অনেক রকম অপশন আছে। এখানে আমরা অ্যাকচুয়ালি আবার এটা দুটোর মান সেম হওয়ার কারণে আবার এটির স্কোয়ার হবে 2.5 × 10 to the power 11 হোল স্কোয়ার ইন্টু cos 120। আমরা জানি cos 120 এর মান হচ্ছে -1। ক্যালকুলেটরে তোমরা যদি মানগুলো বসাও ইন্টারেস্টিংলি সেই মানটাও পাবা 2.5 × 10 to the power 11 নিউটন পার কুলম। নিউটন পার কুলম, সি বড় হাতের। আচ্ছা, তাহলে আমরা কি কনক্লুশন আসতে পারি? বি বিন্দুতে চার্জ রাখার পরে টোটাল যে লব্ধি ই আসলো, লব্ধি প্রাবল্য, সেইটার মান যা হলো, আর বি বিন্দুতে চার্জ রাখার আগেও শুধুমাত্র এ চার্জের জন্য যে প্রাবল্য পেয়েছিলাম ই এ, সেই ই এর মানও তাই। অর্থাৎ এটার উত্তরে দাঁড়াচ্ছে যে বি বিন্দুতে -250 কুলম চার্জ রাখার পূর্বে এবং পরে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আগেও যা মান ছিল পরেও একই মান থাকে। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম, বোর্ড কোশ্চেন। 2015 সাল সিলেট বোর্ডে এটি এসেছিল। তোমরা এটা প্র্যাকটিস করবে মাঝে মধ্যেই, না দেখে করবে, তাহলে এই টাইপের আরও কোশ্চেন আছে চতুর্ভুজ নিয়ে, ত্রিভুজ নিয়ে আরও কোশ্চেন হতে পারে, সেগুলোতে তোমরা আনসার করতে পারবে। তো প্রশ্নর সলিউশন অর্থাৎ কোশ্চেনের সলিউশন নিয়ে যে অংশটা ছিল আমাদের, এটা আজকের মতো শেষ হলো। আমরা এখন পরবর্তী আলোচনায় যাব। আজকের আমাদের আলোচ্য বিষয় থাকবে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা। আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত সৌরজগতের চিত্র কিন্তু অনেকেই দেখেছি। সৌরজগৎ
এই চিত্রে আমরা কি পাই? এটি সূর্য, একটি সান, তারপরে তার চতুর্দিকে বিভিন্ন গ্রহগুলো কক্ষপথে ঘূর্ণায়মান, বিভিন্ন গ্রহগুলো ঘূর্ণায়মান। এমনকি পরমাণুর যখন আমরা বর্ণনা করি তখন আমরা বলি যে মাঝখানে এরকম একটা নিউক্লিয়াস আর তার চতুর্দিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান। তাহলে আমাদের যেটা এখানে আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে এই যে গ্রহগুলো ঘুরছে সৌরজগতের মধ্যে দিয়ে, এখানে কি আদতে কোনো লাইন আছে? এই লাইনের উপর দিয়ে ঘুরছে গ্রহগুলো? আমরা সকলে সেটা জানি যে না, কোনো লাইন এখানে নেই। এখানে যে পথ দিয়ে ঘুরছে সেটাকে আমরা একটা লাইন দ্বারা এখানে তাকে রিপ্রেজেন্ট করছি, অর্থাৎ এটা হচ্ছে সেই গ্রহগুলোর ঘূর্ণনের একটা ম্যাপ। ঠিক একইভাবে পরমাণুর ক্ষেত্রেও ইলেকট্রনের যে কক্ষপথ সেটারও কোনো লাইন বাস্তবে সেখানে থাকে না, সেটাকে আমরা একটা ম্যাপিং, একটা লাইন কল্পনা করে নিচ্ছি। তাহলে তড়িৎ বলরেখার বলার সময় আমরা এটা কেন বলছি? তড়িৎ বলরেখা মূলত তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে কতগুলো লাইন দ্বারা, যে লাইনগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তবে অবশ্যই সেই লাইনগুলোর প্রভাব আছে, অর্থাৎ সেই লাইন বরাবর একটি চার্জ গতিশীল হয়। এখানে যেরকম পৃথিবী গতিশীল হয়, অন্যান্য গ্রহ গতিশীল হয়, পরমাণুর ভিতরে যেরকম ইলেকট্রন গতিশীল হয়, ঠিক তেমনি তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য আধান গতিশীল হলে যে পথ দিয়ে যাবে সেই পথগুলোই মূলত রিপ্রেজেন্ট করা হয় তড়িৎ বলরেখার দ্বারা। এছাড়াও এর আরও অনেক রকম ভূমিকা আছে। সর্বপ্রথম মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করানোর জন্য এরকম বলরেখার অবতারণা করেন। এটি অবশ্যই কাল্পনিক রেখা হলো, আমরা বলেছি যে কাল্পনিক বলরেখা ঠিকই, কিন্তু এটার অবশ্যই সিগনিফিকেন্স বা তাৎপর্য আছে। এটা শুধু শুধুই নিছক কল্পনা নয়। তো বলরেখা কিভাবে পাই সেটার আমরা আলোচনায় আসি। আমরা এখানে একটি ধনাত্মক আধান বিবেচনা করছি, এখানে একটি ঋণাত্মক আধান। আমরা জানি যে বিপরীতধর্মী আধান পরস্পরকে কি করে? পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে একটি ধনাত্মক আধান, একটি ঋণাত্মক আধান অবশ্যই একে অপরকে আকর্ষণ করবে, কিন্তু আমাদের এখানে এই আকর্ষণটা কিভাবে কাজ করে সেটা বুঝে নেওয়ার উপায়, সেটা বুঝে নেওয়ার মূলত উদ্দেশ্য। অর্থাৎ কুলম্বস ল এর থেকে আমরা দেখেছি যে একে অপরের উপর আকর্ষণ অথবা বিকর্ষণ করে। তাহলে এই বলটার বাহককে বা মাধ্যমটা কি? সেই বলের বাহক বা মাধ্যমই হচ্ছে মূলত তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রটা রিপ্রেজেন্ট করছি আমরা এক ধরনের রেখা দ্বারা, যেটাকে বলছি বলরেখা। তাহলে সেই রেখাটা বোঝার জন্য বা পাওয়ার জন্য আমরা কি করব? এইখানে আরেকটি ধনাত্মক আধান রাখবো, ছোট একটা ধনাত্মক আধান। তাহলে এই ধনাত্মক আধান কি করবে? এই ধনাত্মক আধানের সাথে বিকর্ষণ বল লাভ করবে। কোন দিকে? যে সংযোগ রেখা বরাবর বাইরের দিকে। সাপোজ এটা হচ্ছে F1 বল, F1 বল লাভ করলো। কিন্তু এই ঋণাত্মক আধান এই ধনাত্মক আধানকে কি করবে? আকর্ষণ করবে কোন দিকে? এই সংযোজক সরলরেখা বরাবর এই দিকে। এটার নাম দিলাম F2। তাহলে দুটো বিপরীতমুখী, অর্থাৎ দুটো ভিন্ন দিকে দুটো বল কাজ করছে, একটা আকর্ষণ একটা বিকর্ষণ। তাহলে এই দুটো বলের লব্ধি কি হবে? একটু আগে দেখলাম আমরা প্রাবল্যের ক্ষেত্রে, এখানেও তাই। এই দুটো বলের লব্ধি হবে এদের অঙ্কিত কর্ণ বরাবর, সামন্তরিকের অঙ্কন করে তার কর্ণ বরাবর হবে। অর্থাৎ এই চার্জটা এখন যেতে চাইবে কোন দিকে? এই দিকে। একটু পরেই যখন এটা এই দিকে যাওয়া শুরু করবে, তখন এই চার্জ যখন এখানে আসবে তখন অ্যাকচুয়ালি তার উপর বলটা কাজ করবে এই দিকে, তারপরে এখানে আসলে কাজ করবে এই দিকে। এই লব্ধি বলটা তার স্থান ভেদে আস্তে আস্তে চেঞ্জ হবে, অর্থাৎ এই ধনাত্মক আধান আস্তে আস্তে এদিকে চলে আসবে, চলে আসতে আসতে এটা এই পথে এসে এখানে পড়বে। আর যদি এখানে থাকতো তাহলে এটা এই পথে বরাবর যেত। তাহলে এটা হচ্ছে একটি ধনাত্মক আধানকে যদি এই ধনাত্মক এবং ঋণাত্মক একটি জোড়া আধানের মাঝখানে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দিই, তাহলে সেটা এই পথ দিয়ে চলে যায়। কাজেই আমরা এই যাওয়ার যে রাস্তা, এইটাকে একটা রেখা হিসেবে কল্পনা করি। এটা এরকম হতে পারে, এটা এরকম হতে পারে, সরাসরি এখানে রেখে দিলে সরাসরি চলে যাবে, এরকম হতে পারে। এই রেখাগুলো কি বলছি আমরা? তড়িৎ বলরেখা। তাহলে তড়িৎ বলরেখার সংজ্ঞা আমরা কি বলতে পারি? সেটা একটা সিঙ্গেল চার্জের জন্য হতে পারে। আমরা এখানে দুটো চার্জ দ্বারা বোঝালাম। যদি একটা সিঙ্গেল চার্জ আমরা ধনাত্মক চার্জ নেই, আর যদি এখানে এই ধনাত্মক আধানটা ছেড়ে দেই, তাহলে কি হবে? তারা পরস্পরকে বিকর্ষণ করবে এবং এই বল বরাবর, এই রেখা বরাবর সেটা চলতেই থাকবে। যতদূর যাবে এই বল বরাবর সেটা চলতে থাকবে, এই রেখা বরাবরই চলতে থাকবে এই বলের জন্য, এবং সেটা ত্বরণ হবে। এক্ষেত্রেও তাই, এটা ত্বরণ হয়ে এটা যত কাছে আসবে তখন এই ঋণাত্মক আধানের সাথে তার দূরত্ব কমে যাওয়ার কারণে আকর্ষণ এদিকে বাড়বে আর এর বিকর্ষণ বাড়বে, যার ফলে লব্ধি বলটা এদিকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবে। তাহলে আমরা তড়িৎ বলরেখার সংজ্ঞায় বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি
একক ধনাত্মক আধানকে ছেড়ে দিলে এখানে অবশ্যই চার্জটা হতে হবে একক ধনাত্মক আধান, অর্থাৎ ঋণাত্মক আধান এখানে হওয়া যাবে না বাই কনভেনশন, যেটা এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। কাজে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্র যেমনই হোক সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এই আধানটা যে পথ দিয়ে পরিভ্রমণ করবে, যে পথ দিয়ে যাবে, সেই পথটাকে, তার আধানের যাওয়ার পথটাকেই আমরা বলবো, বা তার ট্র্যাজেক্টরিকে বলবো তড়িৎ বলরেখা। ওই বরাবর একটা রেখা কল্পনা করব, সেটাকে বলছি তড়িৎ বলরেখা। তবে এই রেখাটা নিছক রেখা নয়, তড়িৎ বলরেখার এখানে অনেক ভূমিকা আছে। দেখো এখানে যে আমরা লব্ধি বল পেয়েছি সেটা এই তার পথের স্পর্শক বরাবর, আর এই লব্ধি বল মূলত রিপ্রেজেন্ট করে তার লব্ধি প্রাবল্যকে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা এরকম স্পর্শক টানি, তাহলে ওই বিন্দুতে স্পর্শক মূলত কাকে রিপ্রেজেন্ট করছে? ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিককে রিপ্রেজেন্ট করছে, মানে এবং দিকে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত হচ্ছে। তাহলে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখার দিক অবশ্যই বাইরের দিকে হবে, কারণ ধনাত্মক আধান ওই দিকে যাবে। আর যদি ঋণাত্মক আধান হয়, আলাদা সিঙ্গেল একটা ঋণাত্মক আধান হয়, তাহলে ধনাত্মক আধান রাখলে সেটা তার দিকে চলে আসবে। অর্থাৎ এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য সম্পর্কে। এক, তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা। তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, এটার অর্থটা কি? এই যে বক্ররেখা, এটা কিন্তু আরেকটা আধান থাকার কারণে এইখানে এসে পড়ছে, কিন্তু যদি এরকম ধনাত্মক চার্জ সিঙ্গেল একটা থাকে, তাহলে তার জন্য ধনাত্মক আধান রাখলে এই বলরেখাগুলো অ্যাকচুয়ালি চতুর্দিকে কি হবে? চলতেই থাকবে। কতদূর পর্যন্ত? অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত চলতেই থাকবে। কাজেই অসীমে গিয়ে যে এটা সবসময় সমান্তরাল থাকবে তা না, এরা আস্তে আস্তে বেঁকে যেতে পারে, অন্য কোনো আধানের উপস্থিতির কারণে বা অন্য যে কোনো কারণে হোক সেটা বেঁকে যেতে পারে। মাধ্যমের বক্রতাও রয়েছে সেখানে, মাধ্যম থেকে মাধ্যমে গেলে চেঞ্জ হলে সেটা বক্রতা আসবে। এই কারণে এটা তখন বক্ররেখা হয়ে যাবে। কিন্তু খোলা মানে কি আর বদ্ধ মানে কি? বদ্ধ বলরেখা যদি হয় তাহলে এটা হলো সেই কনসেপ্ট যে যেখান থেকে শুরু সেখানে আবার ঘুরে আসছে শেষ। চৌম্বক বলরেখা এরকম হয়, কারণ চৌম্বকে আমরা কখনোই আলাদা পোল তৈরি করতে পারি না। চৌম্বক সবসময় নর্থ পোল সাউথ পোল থাকে, কাজে একদিক থেকে বলরেখা গেলে আবার সেই জায়গায় ফিরে আসে, ওটা হচ্ছে বদ্ধ বলরেখা। কিন্তু তড়িতের ক্ষেত্রে যে বলরেখা আমরা বিবেচনা করছি সেটা হচ্ছে খোলা বক্ররেখা। কেননা আমরা আধানকে আলাদা রাখতে পারি, ধনাত্মক আধানকে আলাদা রাখতে পারি, ঋণাত্মক আধানকে আলাদা রাখতে পারি। এই কারণে সেখান থেকে যে বলরেখাগুলো আমরা বিবেচনা করব সেগুলো সবই হবে খোলা বক্ররেখা। এখন তার 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো সবসময় তার বস্তুর পৃষ্ঠ থেকে লম্ব বরাবর বের হয়। এখানে এই কোণগুলো কত হবে? সব 90 ডিগ্রিতে। বস্তু যদি এরকম চার কোণা হয়, ধনাত্মক চার্জে চার্জিত, তাহলে বলরেখাগুলো এইরকম বের হবে, এই পৃষ্ঠ থেকে এরকম, এই পৃষ্ঠ থেকে এরকম, সব পৃষ্ঠ থেকে যেটা বের হবে সেটা পৃষ্ঠের সাথে লম্ব বরাবর বের হবে। আর যদি বস্তু ঋণাত্মক হয়, এরকম একটা ঋণাত্মক বস্তু যদি হয়, তাহলে বলরেখাগুলো তার পৃষ্ঠের সাথে লম্ব বরাবর প্রবেশ করবে। আর যদি এরকম বক্র হয়, তাহলে বক্রতলের সাথেও সেটা প্রত্যেকটা বলরেখা থাকবে কিরকম? প্রত্যেকটা বলরেখা থাকবে 90 ডিগ্রিতে। কাজে বলরেখা বেরো হবে বস্তুর পৃষ্ঠ থেকে সমকোণে, প্রবেশও করবে নেগেটিভ চার্জের জন্য লম্বভাবে প্রবেশ করবে। এই হলো আরেকটা বৈশিষ্ট্য। বলরেখা যদি পাশাপাশি একাধিক চার্জ থাকে ধনাত্মক ঋণাত্মক, তাহলে ধনাত্মক আধান থেকে বের হবে এবং ঋণাত্মক আধানে এসে শেষ হবে। এটা যদি পাশাপাশি দুটো আধান থাকে তার জন্য। বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো, স্থিতিস্থাপক সুতার মতো বা তন্তুর মতো পরস্পরকে আকর্ষণ করে এবং তারা সংকুচিত হতে চায়। এই সংকুচিত হতে চাওয়ার অর্থটা কি? সংকুচিত হতে চাওয়ার অর্থ হচ্ছে যে দুটো বলরেখা যদি একটা চার্জের সাথে একটা চার্জের বলরেখা যদি এটা কানেক্টেড থাকে, তাহলে যেটা একটু আগে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের জন্য আঁকলাম, আমি আবারও দেখাচ্ছি, ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। তাহলে বলরেখা এখান থেকে সৃষ্টি হয়ে এইখানে যাচ্ছে, এখান থেকে সৃষ্টি হয়ে এখানে যাচ্ছে, লম্ব বরাবর বের হচ্ছে এবং লম্ব বরাবর প্রবেশ করছে। এইভাবে বলরেখাগুলো যাচ্ছে। তো এইভাবে যাওয়ার ক্ষেত্রে এই সুতাগুলো যদি আমরা চিন্তা করি, এগুলো সুতা বা ইলাস্টিক সুতা বা ইলাস্টিক কোনো একটা রাবার ব্যান্ডের থেকে কাটা যদি এরকম চিন্তা করি, তাহলে এদেরকে দূরে নিলে এরা কি করবে? এরা ওই রেখা বরাবর সংকুচিত হতে চাইবে। তার মানে পরস্পরকে যেহেতু আকর্ষণ করবে, কাজেই বলরেখাগুলো তাদের এই রেখা বরাবর কি হতে চায়? স্থিতিস্থাপক সুতার মতো বা স্থিতিস্থাপক বস্তুর মতো তারা সংকুচিত হতে চায়, মানে এরা কাছাকাছি আসতে চাইবে, যেহেতু একটা থেকে আরেকটা বের হচ্ছে। এই ছিল আরেকটা বৈশিষ্ট্য। এরপরে বলতে পারি যে
দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। অর্থাৎ যদি এখানে একটা ধনাত্মক আধান রাখি, এখানে একটা ধনাত্মক আধান রাখি, তাহলে বলরেখাগুলো এটার থেকেও বের হবে, এইভাবে ঘুরে যাবে, কিন্তু কখনোই এইরকম ছেদ করবে না, এটা হতে পারবে না, কখনোই ছেদ করবে না। কেন করবে না? যদি দুটো বলরেখা ছেদ করে, সাপোজ ধরে নিলাম এদিক দিয়ে একটা যাচ্ছে, এদিক দিয়ে একটা যাচ্ছে, তাহলে এই বিন্দুতে তার তড়িৎ প্রাবল্যের দিক কিভাবে রিপ্রেজেন্ট করব? কারণ এখানে স্পর্শক এটার জন্য এরকম একটা ভাবে স্পর্শক, আর এই রেখার জন্য এরকম একটা স্পর্শক হবে। দুটো স্পর্শক একই সাথে ওই বিন্দুতে দুই দিকের তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করছে, সেটা হতে পারে না। একটা বিন্দুর জন্য একদিকেই তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশিত হবে। কাজে যদি ছেদ করতে তাহলে এই সমস্যা হবে, এই কারণে এই রিপ্রেজেন্টেশন দেওয়া যাবে না, যেহেতু বাস্তবে এটা পাওয়া যায় না। তাহলে বাস্তবে পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি একটি বলরেখা আরেকটি বলরেখা কখনোই ছেদ করবে না, এবং একটা আধান মূলত তার গতিপথটা এরকম ভাবে দিক দিয়ে চলে যাবে, কখনোই এই আধানের গতিপথের উপর দিয়ে আরেক আধানের গতিপথও পাওয়া যাবে না প্র্যাকটিক্যালি। আর সর্বশেষে যেটা বলতে চাচ্ছি যে বলরেখার ঘনত্ব, কোনো বিন্দুতে বলরেখার ঘনত্ব কি করবে? ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ বলরেখার রেখাগুলো যেগুলো যাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এখন এটার যদি একক, এখানে একটা ক্ষেত্রফল যদি আমরা নেই, তাহলে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ধরে নাও 3টা বলরেখা গেল, কিন্তু এই একই সমান ক্ষেত্রফল যদি আমরা এইখানে নেই, তাহলে কিন্তু আর সেখানে সব বলরেখাগুলো যাবে না, হয়তো দুটো যাবে, দুটো হয়তো যাবে, আরেকটা যাবে না। কাজেই এখানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ওই বিন্দুতে কি করে? ওই বিন্দুতে, যে বিন্দুতে আমরা ক্ষেত্রফলটা নিচ্ছি, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্যকে রিপ্রেজেন্ট করে, তড়িৎ প্রাবল্যের মানকে রিপ্রেজেন্ট করে। কাজে ঘনত্ব যত বেশি, প্রাবল্যের মান তত বেশি, ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কম, ঘনত্ব কম, কাজেই তড়িৎ প্রাবল্যের মানও সেখানে কম। কাজে তড়িৎ প্রাবল্যের মান ওই বিন্দুতে অতিক্রান্ত, ওই বিন্দু বা তার চারপাশের ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার সমানুপাতিক, এটা আমরা বলতে পারি। এই ছিল বলরেখা সম্পর্কে মোটামুটি কতগুলো বৈশিষ্ট্য। আমরা এখন বলরেখার আরো কিছু চিত্র দেখব এবং তড়িৎ বলরেখা সম্পর্কে আরো একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে ত্রিমাত্রিক ভাবে এটা দেখতে কেমন হয়, সেটা আমরা একটু প্রজেক্টরে দেখে নিব। তড়িৎ বলরেখা যে বাস্তবে কাজ করে, সেটা একটি এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা তার বলরেখার প্যাটার্নটাও নিতে পারি। এখানে তো আমরা একটা চার্জকে দেখাতে পারবো না যে চার্জ গতিশীল হচ্ছে, কিন্তু চার্জিত হয় এমন বস্তুকে আমরা রাখতে পারবো, সেটা দেখা যাক। এখানে আমরা একটা এক্সপেরিমেন্টের সেটআপ দেখতে পাচ্ছি, যেখানে পেট্রি ডিশ রয়েছে। আর তার আগে আমরা একটু যদি দেখে নিই, এখানে ভোল্টেজ দেওয়ার জন্য একটি আমরা ভোল্ট মিটার দেখতে পাচ্ছি, যেখান থেকে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত চলে গিয়েছে পেট্রি ডিশে, এবং এখানে রয়েছে ক্যাস্টর অয়েল। এই তেল, ক্যাস্টর অয়েল বা তেল, এই ক্যাস্টর তেলের মধ্যে মূলত আমরা এক্সপেরিমেন্টটা দিব। এই ক্যাস্টর অয়েলকে ঢেলে নেওয়া হয়েছে একটি ডিশে, ছোট এই পাত্রে, যেটার নাম হচ্ছে পেট্রি ডিশ। তোমরা যারা কেমিস্ট্রিতে কাজ করছো ল্যাবে, তারা হয়তো এটার সাথে পরিচিত হয়ে গেছে দুদিনে। আর এখানে রয়েছে সেমোলিনা সিডস, অর্থাৎ এক ধরনের ঘাসের বীজ, এটা আমরা বলতে পারি ঘাস জাতীয় এক ধরনের গাছের এটা বীজ বা বিচি, যেটা বলতে পারি। হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাই, এখান থেকে অত্যন্ত উচ্চ ভোল্টেজের পাওয়ার সাপ্লাই দেওয়া হয় পেট্রি ডিশে। আচ্ছা, পেট্রি ডিশে আমরা দুটো প্রান্ত দেখতে পাচ্ছি, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। এর মধ্যে তেল দিয়ে তার উপরে ছেড়ে দেওয়া হচ্ছে সেই বিচিগুলো, সিডসগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এবং বিদ্যুৎ সংযোগ অলরেডি তৈরি করে দেওয়া হয়েছে। অনেকক্ষণ রাখলে দেখা যাবে যে এই সিডস বা বীজগুলো কি হচ্ছে, এই দুটো ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝখানে যে বলরেখা সৃষ্টি হচ্ছে, তড়িৎ বলরেখা তো বাস্তবে থাকবে না, কিন্তু তড়িৎ বলরেখা যে দিক দিয়ে যাচ্ছে সেই বরাবর তারা নিজেদেরকে সজ্জিত করে নিচ্ছে। দেখো প্যাটার্নটা আস্তে আস্তে চলে আসছে, যে একদিক থেকে বলরেখা যাচ্ছে এবং আরেক দিকে সেখানে গিয়ে, এখান থেকে উৎপন্ন হয়ে ওখানে গিয়ে শেষ হচ্ছে। কাজে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের জন্য যে বলরেখাগুলো আমরা আঁকি, তার চিত্র ঠিক এটার মতোই। এখান থেকে বলরেখাগুলো বের হয়ে
যেন ওখানে গিয়ে শেষ হচ্ছে। এগুলো সবই ছিল সেমোলিনা সিড, ছোট ছোট, কিন্তু তারাই কিন্তু একটার সাথে আরেকটা পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে, এবং যত সময় যাবে এরা আরো নিজেদেরকে সজ্জিত করবে। দেখো আরো স্পষ্ট হচ্ছে লাইনগুলো। এটি মূলত কিভাবে হয় যদি একটু বলি, যে সেমোলিনা সিড আমি যদি একটা জায়গায় বড় করে দেখাই, এই হচ্ছে ধরে নাও বীজ। এই বীজগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আধান থাকে, ধনাত্মক ঋণাত্মক সম পরিমাণে থাকে। আরো বড় করে যদি দেখাই, তাহলে এই বীজগুলো এই ধনাত্মক অংশ একদিকে, ঋণাত্মক অংশ একদিকে, তখন আবেশ প্রক্রিয়ায় তারা সেপারেট হয়, হয়ে যে বলরেখা যেদিক দিয়ে যায় সেই বরাবর তারা নিজেদেরকে সজ্জিত করে। অর্থাৎ তারা ধনাত্মক দিকটা সবসময় বলরেখার দিকের সাথে মেলায়, ঋণাত্মক দিকটা পিছন দিকে থাকে। কাজে এটা যদি বলরেখার দিক হয়, তাহলে এই সিড বা এই বীজের ধনাত্মক অংশটা এই সাথে যাবে, এদিকে তার সাথে অ্যালাইন করে ফেলবে। এইভাবে সবগুলো বীজ একের পরে এক, একটার পিছনে আরেকটা একই লাইনে সজ্জিত হতে থাকে, তারা নিজেরাই আবেশিত হয় এই কারণে। তাহলে এই প্যাটার্ন দাঁড়াচ্ছে মূলত দুটো, এটা পজিটিভ এবং নেগেটিভ আধানের মাঝখানে এই ঘটনা ঘটছে। এছাড়াও যদি একটা প্লেট দেওয়া হয় তাহলে কিরকম হবে সেটা আমরা একটু পরে দেখতে পারবো। এখানে একটা সিঙ্গেল ইয়ে রাখা হয়েছে এবং তার চতুর্দিকে দেখো তারটাই বাইরের দিক দিয়ে আছে। সিঙ্গেল একটা ধনাত্মক আধান হতো এইটা, আর ঋণাত্মক আধান সব বাইরে দিয়ে আছে, অর্থাৎ ঋণাত্মক প্রান্তের যে তার, একটা তারের রিং এদিক দিয়ে রাখা আছে। এই ধনাত্মক আধান থেকে বলরেখা কোন দিকে যাবে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এবং দেখো সিডস গুলো এইভাবে আউটওয়ার্ড ছড়িয়ে পড়ছে, যেন ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো বাইরের দিকে যাচ্ছে, বিষয়টা যেন এরকম। চিত্রটা ছিল এরকম। এখন দুটো লম্বা দণ্ড রাখা হয়েছে বা দুটো প্লেট, টু প্যারালাল প্লেটস। তাহলে যদি একটা ধনাত্মক হয় আর একটা যদি ঋণাত্মক চার্জে চালিত হয়, তাহলে বলরেখাগুলো এর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে এবং এখানে গিয়ে শেষ হবে। তাহলে বলরেখার প্যাটার্নটা এবং লাস্টের দিকে একটু বেঁকে থাকবে, এই লাস্টের দিকে একটু বেঁকে থাকবে, যেটা আমরা এখান থেকে স্পষ্ট দেখে নিতে পারছি। প্যাটার্নটা এখানকার গুলো দেখে একটু বাঁকানো, একটু বাঁকানো, দুই প্রান্তের গুলো একটু বাঁকানো থাকবে, কারণ এরা পরস্পর সমান্তরাল থাকে। এটাকে আমরা বলছি সমপ্রবাহ, সম তড়িৎ ক্ষেত্র বা সুষম তড়িৎ ক্ষেত্র। ধনাত্মক প্লেট থেকে বলরেখা যাচ্ছে এদিকে, তাহলে এটাকে আমরা বলছি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র কারণ এইখানে যে বলরেখাগুলো দেখছি তারা পরস্পরের সমান্তরাল। সমান্তরাল হওয়ার কারণে এখানে যদি আমরা একটা ক্ষেত্রফল নেই, এই ক্ষেত্রফলে যে কটা বলরেখা যাচ্ছে, অর্থাৎ বলরেখার ঘনত্ব যা থাকবে, অন্য জায়গায় সেই একই ক্ষেত্রফলটা নিলে সেখানেও বলরেখার সংখ্যা একই থাকছে। যার ফলে এখানে যেহেতু আমরা একটু আগে বললাম যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের সমানুপাতিক, কাজে এখানেও প্রাবল্য যদি ই হয় তাহলে এখানেও প্রাবল্য ই হবে। সকল বিন্দুতে প্রাবল্যের মান এখানে একই থাকবে বিধায় এটাকে আমরা বলছি সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে যে লেখাটা দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক field patterns are lines showing the direction in which a unit positive charge would move in the field. এটি ধনাত্মক আধানের গতিশীল হওয়ার দিকটাই মূলত রিপ্রেজেন্ট করে এই বলরেখার দ্বারা। আচ্ছা, এখন আমরা দেখে নিব যে কিভাবে বলরেখা প্রেজেন্টেশন পারস্পরিক চার্জের জন্য কেমন হয় সেটা আমরা এখন একটু দেখে নিব। এখানে দেখতে পাচ্ছি ত্রিমাত্রিক ভিউ, অর্থাৎ একটি ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে তার ত্রিমাত্রিক ছবি। এতক্ষণ আমরা বোর্ডে আঁকছিলাম দ্বিমাত্রিক, কিন্তু এখানে একটি ত্রিমাত্রিক দেখার চেষ্টা করছি। ত্রিমাত্রিক ভাবে একটি ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান থেকে কিভাবে বলরেখাগুলো লম্বভাবে বেরোচ্ছে এবং এখানে কিভাবে লম্বভাবে প্রবেশ করছে। এটা ত্রিমাত্রিক ছবি, আরো দুপাশ থেকে যে ধনাত্মক থেকে ঋণাত্মক বলরেখাগুলো কিভাবে যাচ্ছে। সবই ছবিগুলো এখানে কাল্পনিক, কিন্তু অবশ্যই তার একটা সিগনিফিকেন্স আছে, এই রেখাগুলোর অবশ্যই সিগনিফিকেন্স আছে। এইখানে আমরা দেখছি ধনাত্মক
চার্জ তার থেকে বলরেখাগুলো বাইরের দিকে যাচ্ছে প্রথম ছবিতে, আর ঋণাত্মক চার্জের জন্য সেই বলরেখাগুলো প্রবেশ করে। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক। প্রথমে এটা শুধুমাত্র ধনাত্মক ছিল, যখন এর পাশে একটি ঋণাত্মক আধান এসে রাখা হচ্ছে তখন এই বলরেখাগুলোই, যেটা নাকি খোলা বক্ররেখা ছিল, সেটা তখন বাইরের দিকে না গিয়ে এই ঋণাত্মক আধানের মধ্যে এসে প্রবেশ করছে লম্বভাবে। আর যদি দুটোই ধনাত্মক আধান হয়, অর্থাৎ এই ধনাত্মক আধানের পাশে যদি আরেকটা ধনাত্মক আধান রাখা হয়, তাহলে কি হচ্ছে, তখন এই বলরেখাগুলো পরস্পরকে আর ছেদ করছে না, কি হচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে এখানে কোনো ছেদ নাই। ইন্টারেস্টিংলি এখানে মাঝখানে একটা জায়গা তৈরি হচ্ছে যেখানে কোনো বলরেখাই নেই। এরকম একটা জায়গায় যদি আমরা একটা ধনাত্মক আধান রাখি, তাহলে সেই ধনাত্মক আধানটা এই দুটো চার্জের জন্য কোনো বলই লাভ করবে না। এরকম একটা বিন্দুকে আমরা বলছি নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু দ্বারা কি বোঝাচ্ছে, যে তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে কোনো একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেই বিন্দুতে আধানটি কোনো বল লাভ করে না। ওই বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান রাখি, তাহলে তার নিট বল কত হবে, 0। এখানে ধনাত্মক আধান রাখলে এই ধনাত্মক আধানও তাকে বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ করবে, আর এই ধনাত্মক আধানও তাকে এদিকে বিকর্ষণ করবে। দুটো বিকর্ষণ পরস্পরকে নাকচ করে দিবে, ক্যান্সেল আউট করবে, ইচ আউট। তাহলে সেক্ষেত্রে টোটাল বল কত হবে, টোটাল বল 0, যেন ওখানে কোনো আধানের আকর্ষণই কাজ করছে না বা বিকর্ষণও কাজ করছে না। তাহলে এরকম বিন্দুকে আমরা কি বলছি, নিরপেক্ষ বিন্দু। সাধারণত সেটাকে x বা n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞাটা এরকম, যে তড়িৎ ক্ষেত্রে যে বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেই বিন্দুতে আধানটি কোনো বল লাভ করে না বা নিট বল 0 হয়, সেই বিন্দুটাকে বলছি আমরা নিরপেক্ষ বিন্দু। নিরপেক্ষ বিন্দু নিয়ে আমাদের অনেক প্রবলেম আসে, পরীক্ষাতেও আসে। নিরপেক্ষ বিন্দুর অবস্থান বের করার জন্য তোমরা যারা এসএসসিতে পড়ে এসছো, পরীক্ষা দিয়ে এসছো, নিশ্চয়ই টেস্ট পেপারে বা বোর্ডের কোশ্চেনে তোমরা সলভ করে আসছো, বা তোমাদের পরীক্ষাতেও এসে থাকতে পারে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান নির্ণয় করো দুটো চার্জ থেকে। আমরা সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ছবিতে। পরবর্তী ছবিতে আমরা দেখছি দুটো চার্জ এখানে আছে। এখানে আমি একটু স্পষ্ট করে দিই, এটাও ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, কিন্তু এটা হচ্ছে কিউ চার্জ, অর্থাৎ এখানে কিউ সমান আমরা বলতে পারি Q1, আর এখানে হচ্ছে এটাকে বলতে পারি Q2 চার্জ, যেটা কিনা অ্যাকচুয়ালি 4Q1। এটা 4 গুণ, এটা 1 গুণ, এটা 4 গুণ। এমন যদি হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বলি L, তাহলে নিরপেক্ষ বিন্দু কোথায় থাকবে, বলরেখাগুলো দেখতে পাচ্ছি যে বলরেখাগুলো এইভাবে বেঁকে গিয়েছে কিন্তু পরস্পরকে ছেদ করছে না। তাহলে এইখানে হচ্ছে নিরপেক্ষ বিন্দু, যেটা ইংলিশ নাম দিয়েছে নিউট্রাল পয়েন্ট। আমরা মূলত এই বিন্দুটার অবস্থান বের করতে চাই যে কোনো একটা চার্জ সাপেক্ষে। আমরা ধরে নিই যে বাম দিকে যে ছোট চার্জ, সেটা থেকে এই দূরত্বটা হচ্ছে x, তাহলে বাদবাকি দূরত্ব থাকবে L - x। এই L - x দূরত্বে আছে এই চার্জ থেকে দূরত্ব L - x, এই চার্জ থেকে দূরত্ব x। যেহেতু একটাকে x ধরেছি, কাজে L থেকে x বাদ দিলে L - x দূরত্ব হবে পরেরটার জন্য। তাহলে ধরে নিই যে ওই বিন্দুতে যখন আমরা চার্জ রাখবো, তাহলে তার জন্য মোট কোনো বল থাকবে না। সেক্ষেত্রে আমরা এখানে মোট বল 0 যেহেতু থাকবে, কাজে এখানে যে বলটা প্রয়োগ করবে তার নাম দিতে পারি আমরা, যেহেতু এখানে Q1 বলেছি, তাহলে Q1 এর জন্য থাকবে হচ্ছে F1 বলতে পারি, বা প্রাবল্যের মানও বলতে পারি E1। আর এই চার্জের জন্য এখানে যেটা থাকবে সেটা হচ্ছে E2 বলতে পারি, E2। তাহলে নিরপেক্ষ বিন্দুর জন্য শর্ত হলো যে E1 সমান কত হবে, E2 হবে। E1 সমান যদি E2 হয়, তাহলে E1 এর ক্ষেত্রে লিখতে পারি 1/4 শূন্য স্থান ধরে নিচ্ছি এপসিলন নট। E1 কোন চার্জের জন্য, Q1 এর জন্য, চার্জের মান কত, Q1 উপরে Q1 চার্জ ডিভাইডেড বাই, বা আমরা চার্জের মানটা পরে বসাই, চিহ্নটা আগে বসাই, অর্থাৎ চিহ্নটা হচ্ছে Q1, ছোট Q1, সেটা বসাই, Q1 বাই এখান থেকে চার্জের দূরত্ব কত, x স্কয়ার, সমান ওপাশেও তাই 1/4 এপসিলন নট। এখানে চার্জের মান কত ধরেছি, Q2 বাই দূরত্ব কত, L - x হোল স্কয়ার। তাহলে 1/4 এপসিলন নট 1/4 কেটে যায়,
তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা এই l মাইনাস এক্সটাকে সামনে নিয়ে আসি, অর্থাৎ l মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি Q2 বাই Q1। এটাকে যদি ভাঙিয়ে নিই তাহলে l বাই এক্স মাইনাস ওয়ান সমান রুট ওভার Q2 বাই Q1 লেখা যায়। উভয় দিকে আমরা বর্গমূল করে এটা লিখতে পারি, যার ফলে l বাই এক্স সমান লেখা যায় Q2 বাই Q1, ওদিকে আমরা পাচ্ছি প্লাস ওয়ান। ফাইনালি আমরা x এর মানটা বের করতে চাচ্ছি, দূরত্বটা কত সেটা বের করতে চাচ্ছি এখানে। তাহলে x সমান আমরা লিখতে পারছি এখানে x সমান উপরে l নিচে হচ্ছে Q2 বাই Q1 প্লাস 1। এইটা দাঁড়াচ্ছে আমাদের এই দূরত্ব নির্ণয়ের রাশিমালা। এখানে খেয়াল রাখতে হবে যে নিচে যে চার্জটা আছে আমরা মান বসাইনি এখনো, নিচের চার্জ থেকে অলওয়েজ দূরত্বটা আমরা নেই, অর্থাৎ এই x দূরত্বটা নেওয়া হবে কোন চার্জ থেকে? এই রাশিমালা যেটা Q1 Q2 তার নিচে যে চার্জটা থাকবে সেই চার্জ থেকে মূলত দূরত্ব নেওয়া হচ্ছে। আর এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কারণ রেজাল্টটা কিন্তু যেহেতু এখানে বর্গমূল করা হয়েছে, টোটাল রেজাল্টটাই যে Q1 আর Q2 এর অনুপাতটা সেটাও প্লাস মাইনাস হতে পারে, আর এখানেও প্লাস মাইনাস হতে পারে। কেন পারে? সেটা চার্জের ডিস্ট্রিবিউশন সাপেক্ষে হতে পারে। তো যখন দুটো ধনাত্মক চার্জ তখন অ্যাকচুয়ালি আমরা কি পাবো? তখন এই সূত্রটা পাবো। এটাকে আলাদা করে লিখে রাখি এখানে, পরবর্তীতে আমাদের লাগবে x সমান l ডিভাইডেড বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। এখন যদি Q1 Q2 এর মান বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে আমরা ইচ্ছা করলেই রেজাল্টটা বের করতে পারবো। Q1 এর মান Q1 বসাও, এটা 4Q1 বসাও, তাহলে এখানে Q চলে যাবে, থাকবে 4, তাহলে এখানে থাকবে l রুট ওভার 4 প্লাস 1, তাহলে এটা পাবো হচ্ছে 2 প্লাস 3, তাহলে l বাই 3। তার মানে মোট দূরত্বের 3 ভাগের 1 ভাগ দূরত্ব হচ্ছে এটা। যদি এটা 100 সেন্টিমিটার হয় l এর মান, তাহলে এটা হবে 33.33 সেন্টিমিটার, আর বাদ বাকিটা হবে 66.67 সেন্টিমিটার। এই ছিল ধনাত্মক আধান সাপেক্ষে পরস্পর দুটো ধনাত্মক আধানের মধ্যবর্তী নিরপেক্ষ বিন্দুদের অবস্থান নির্ণয়ের রাশিমালা। এখন আমরা একটু পরের ফিগারে যাই, পরের চার্জ ডিস্ট্রিবিউশন একটু দেখে নিই। এখানে আমরা 3 ধরনের চার্জ দেখতে পাচ্ছি, এটা এখানে মুছতেই হচ্ছে। আচ্ছা, এটাকে আমি এইখানে লিখি। আমরা 3 ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন পাচ্ছি এখানে। এটার জন্য রাশিমালা আমরা পেয়েছি যে মাঝখানে নিরপেক্ষ বিন্দু, তাহলে দুটো ধনাত্মক আধান যদি থাকে বা দুটো ঋণাত্মক আধান থাকে, দুটো ঋণাত্মক হতে পারে বা দুটো ধনাত্মক, অর্থাৎ একই জাতীয় আধানের মাঝখানে সবসময় আমরা নিরপেক্ষ বিন্দু পাবো। মাঝখানে বলতে একদম পুরোপুরি মাঝখানে না, মানে মাঝখানে যে কোনো জায়গায় আমরা নিরপেক্ষ বিন্দু পাবো, এবং সেক্ষেত্রে রাশিমালা দাঁড়াচ্ছে, তাহলে এখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া সম্ভব। এক্ষেত্রে নিরপেক্ষ বিন্দু চার্জ দ্বয়ের মাঝে পাওয়া যাবে, যার মান আমরা পাবো x সমান l রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। মনে রাখতে হবে যে Q1 থেকে দূরত্বটা বিবেচনা করা হচ্ছে। আমি এখানে তীর চিহ্ন দিয়ে রাখলাম যে x এর মানটা অবশ্যই Q1 চার্জ যেটাকে ধরবো, এই যে এটাকেও Q1 ধরতে পারি, এটাকেও Q1 ধরতে পারি। যেখান থেকে আমি x নিচ্ছি সেটাকে অবশ্যই Q1 ধরবো, এবং সেই Q1 থাকবে নিচে, যদি সরাসরি সূত্রটাকে অ্যাপ্লাই করতে চাই। তবে আমাদের এটা অ্যাকচুয়ালি যেভাবে আমি দেখালাম আগে, এইভাবে বের করে দেখানোটা ভালো। যদি কোশ্চেনের মার্কস বেশি থাকে তাহলে এটা একবারে না ইউজ করে বের করে দেওয়া ভালো। তবে একবারও মনে রাখতে হবে, এই কারণে যে অনেক সময় এই ধরনের কোশ্চেন এমসিকিউতে চলে আসে, সেটা ভর্তি পরীক্ষায় হোক বা এইচএসসি ফাইনালি হোক। এই ধরনের যদি পরীক্ষাটায় যদি আমাদের চলে আসে আর আমরা যদি এরকম বারে বারে পড়ে বের করতে চাই, তাহলে একটা এমসিকিউর জন্য যথেষ্ট সময় সেটা আমরা কমপ্লিট করতে পারবো না। সেখানে 2-3টা প্রশ্নের সময় আমরা নিয়ে নেব, 2-3টা প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা এখানে হয়তো নষ্ট হয়ে যাবে, কাজে এটা মনে রাখাটা ভালো। এখন আসি, একটি ধনাত্মক আধান এবং একটি ঋণাত্মক আধান যদি থাকে, অর্থাৎ দুটি বিপরীত আধান যদি থাকে, তাহলে এবং তারা যদি সমপরিমাণ হয়, এখানে দুটো আধানই সমপরিমাণ, তাহলে সমপরিমাণ বিপরীত আধানের জন্য কোনো নিরপেক্ষ বিন্দু
পাওয়া যাবে না। বলরেখাগুলো দেখো, এই বলরেখাগুলো যেভাবে ছড়িয়ে পড়ছে এদের মাঝখানে এমন কোনো বিন্দু পাবো না যেরকম ফাঁকা জায়গা পাওয়া যাবে। এটা অসীম পর্যন্ত ছড়িয়ে পড়ছে, কাজেই এই নিরপেক্ষ বিন্দু এরকম সেটআপে কখনোই পাওয়া সম্ভব না। তাহলে পাওয়া সম্ভব যদি তার উভয় ধনাত্মক হয় অথবা উভয় ঋণাত্মক হয়, তাহলে মাঝখানে পাওয়া যাবে। বাকি থাকলো যে এরকম ধনাত্মক ঋণাত্মক হতে পারে কিন্তু সমান নয়। এখানে সমপরিমাণ লিখেছিলাম, এটা সমপরিমাণ ধরে নিচ্ছি। সমপরিমাণ যদি না হয়, যদি একটা অসমান হয়, এটা বড় চার্জ এটা ছোট চার্জ, তাহলে সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। তার মানে অসমান অসমান কিন্তু বিপরীত আধানের জন্য নিরপেক্ষ বিন্দু হবে ছোট চার্জের বাইরে। এদের সংযোজক সরলরেখার উপরে, সংযোজক রেখার উপর ছোট চার্জের বাইরে। ছোট চার্জের বাইরে কোনো বিন্দু সাপোজ এইখানে আছে। এখন যেহেতু এটা লাইনটা লেখা হয়ে গেছে, আমি এটা মুছে ফেলি, এখন ভালো মতো দেখা যায়। তাহলে দেখো এই বলরেখাগুলো এইভাবে ঘুরে অ্যাকচুয়ালি এরকম চলতে থাকবে। তাহলে এইখানে যদি একটা চার্জ রাখি, সেটা এটার দ্বারা কি হবে, এই নিরপেক্ষ ধরনের ধনাত্মক চার্জ রাখলাম, নিরপেক্ষ নেগেটিভ চার্জ তাকে আকর্ষণ করবে এই দিকে, কিন্তু এই দূরবর্তী ধনাত্মক চার্জ তাকে বিকর্ষণ করবে। তাহলে একমাত্র এইখানেই দুটো বল কি হতে পারে, ব্যালেন্স হতে পারে এবং পরস্পরকে নাকচ করে দিতে পারে। কিন্তু যদি এপাশে রাখি, তাহলে এখানে কিন্তু দূরত্ব কম, ধনাত্মক আধানের চার্জের মানও বেশি, দূরত্ব কম, যার ফলে এপাশের বলটা বেশি হবে আর ওপাশের বলটা কম হবে, যার ফলে কখনোই ওর আকর্ষণ আর এর বিকর্ষণ কখনোই সমান হবে না, যার ফলে একে অপরকে কখনোই নাকচ করবে না। কিন্তু একমাত্র এইখানে রাখলে, ছোট চার্জ থেকে বাইরে রাখলে, এই ধনাত্মক আধানটা যেহেতু দূরবর্তী আছে থেকে, কাজে এখানে বলের চার্জের মান বেশি হওয়ার কারণে বলের মান যেহেতু বাড়বে, কিন্তু দূরত্বটা আবার বেড়ে যাওয়ার কারণে এই বলের মানটা একটু কমেও আসবে। পাশাপাশি ঋণাত্মক চার্জের এখানে ছোট হওয়ার কারণে বলের মান কমছে, কিন্তু দূরত্ব কমছে। দূরত্ব কমে যাওয়ার কারণে বলের মান বেড়ে যাবে, যার ফলে এমন একটা বিন্দু আমরা পাবো যেখানে দুটো বল পরস্পর বিপরীত এবং সমান হয় এবং একে অপরকে নাকচ করে দেয়, এবং সেটাই হবে আমাদের এখানে নিরপেক্ষ বিন্দু। তো নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে, এদের ছোট চার্জ থেকে বাইরে। ধরে নিই এই দূরত্বটাই হচ্ছে আমাদের এক্স, আর এই দূরত্বটা ছিল আমাদের এল, অর্থাৎ চার্জের মধ্যবর্তী দূরত্ব এল বা ডি যাই বলি না কেন। তাহলে এর আগে যেরকম আমাদের এল মাইনাস এক্স ছিল এই ক্ষেত্রে, আর এখানে হয়ে যাবে তার অবস্থান এই চার্জ থেকে এল প্লাস এক্স। আমরা এক্স আমরা নিচ্ছি থেকে এই চার্জ থেকে, কাজে এইটা থেকে যেহেতু এক্স না হচ্ছে, কাজে এই সমীকরণে আমাদের এই চার্জটা যেন এখানে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু বাইরে আছে, তার জন্য রাশিমালাটা কি হবে, তার জন্য রাশিমালাটা হয়ে যাবে নেগেটিভ। এটা সবই ঠিক থাকবে, এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি, এখানেই লিখে দিই মুছে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে এটা থেকে যাবে, তোমরা পজ করে দেখতে পারবা অন্য সময়। আধানের জন্য x এর মান কি দাঁড়াবে, l √q2/q1 -1। তাহলে ওই বাইরের দিকে যাওয়ার জন্য এখানে আমরা -1টা নিচ্ছি, আর q1 যেটা ছিল সেটা তো থাকবেই, এটাকে ছোট চার্জ থেকে আমরা q1 ধরবো এখানে অলওয়েজ, যেখান থেকে x বিবেচনা করা হচ্ছে। তাহলে এই ছিল দুটো আধানের জন্য আমরা যা কিছু আলোচনা করলাম, সব দুটো আধানের জন্য নিরপেক্ষ বিন্দু বের করার এই তিন ধরনের নিয়ম। এখানে কোনো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাবে দুটোর মাঝখানে, আর ওখানে পাওয়া যাবে ছোট চার্জের বাইরে। তাহলে এই নিয়ম মেনটেন করে বোর্ডের অনেক কোশ্চেন হয়, তোমরা সেটা প্র্যাকটিস করবা। পরবর্তী পিকচার আমরা দেখবো যে কিভাবে দুয়ের বেশি আধান থাকলে কেমন হয় প্যাটার্ন, শুধু সেটা দেখবো। ভয় পাওয়ার পিছনে সেখানে আমাদের সলিউশন করতে বলবে না, সেটা অনেক জটিল বিষয় হবে। দুয়ের অধিক আধানের জন্য নিরপেক্ষ বিন্দুর অবস্থান। এখানে দেখতে পাচ্ছি তিনটা বিন্দু, তিনটা চার্জ, এটা ধনাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এবং এর মাঝখানে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাচ্ছে। কাজে তিনটা চার্জের জন্য মাঝখানে এরকম নিরপেক্ষ বিন্দু পাওয়া যেতে পারে। জাস্ট এটা ধারণার জন্য দেখালাম। বলরেখাগুলো বেরোচ্ছে, বেরিয়ে কোথাও কাউকে ছেদ করছে না, তিনটা সুষমভাবে এটা সজ্জিত হয়েছে। পরবর্তী পিকচারে দেখব চারটা আধানের জন্য। চারটা আধান, দুটো জোড়া জোড়া ধনাত্মক, দুটো ঋণাত্মক, এবং প্রত্যেকেই মানের বিবেচনায় সমান। সেক্ষেত্রে মাঝখানে কি হবে, এই মাঝখানে আমরা
সম্পূর্ণ নিরপেক্ষ বিন্দু পাবো। এখানে কোনো বলরেখা নেই, ফাঁকা জায়গা, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে মাঝখানে। কোয়াড্রুপল বা 4টা আধানের জন্য আমরা মাঝখানে পাবো। তো এই ছিল আধান সম্পর্কিত আমাদের আলোচনা। আধানের বলরেখা নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী আলোচনাগুলো করব এবং আধান সম্পর্কিত যে নিরপেক্ষ বিন্দুর যে প্রবলেমের কথা বললাম, চেষ্টা করব সেখান থেকে 2-1টা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করার। তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ।